ঢাকার বাইরে যারা বসবাস করেন এবং মনে করেন যে শেষ ভরসা হিসেবে, শেষ চিকিৎসা হিসেবে একবার নিজের আপনজনকে ঢাকায় নিয়ে আসতে হবে এবং ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে হবে, তারা এখন উদ্বেগে আছেন, উৎকণ্ঠায় আছেন। কারণ ঢাকার মানুষই এখন হাসপাতালে ভরসা করে যেতে পারছেন না কারণ সেখানে ঠিকমতো চিকিৎসা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এইসব অভিযোগ এখন অনেক আলোচিত হয়েছে, নানান জায়গায় প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য সেবা খাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অভিযান, এসব খবরগুলো আপনারা জানেন এবং আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি পদত্যাগ করেছেন। তার পরিবর্তে নতুন একজন ডিজি এসেছেন, তার নাম ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, এবং একজন পরিচালককে ওএসডি করা হয়েছে। তাহলে এখন এই স্বাস্থ্য খাতে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, সেই ব্যবস্থা কি মানুষের মন থেকে উদ্বেগ, উৎকণ্ঠা এবং স্বাস্থ্যসেবা খাতে যে হতাশা রয়েছে, সেই হতাশাগুলো এখন দূর করে দিতে পারবে? আমাদের স্বাস্থ্য খাতের এই চিত্র নিয়ে আজ জনতন্ত্রে গণতন্ত্রে আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আমন্ত্রিত অতিথি আছেন চারজন। আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল, আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব শামীম ওসমান এমপি, আমার সঙ্গে রয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই শামা ওবায়েদ, আপনাকে দিয়ে। কি মনে হয় আপনার, স্বাস্থ্য অধিদপ্তরে যেসব ব্যবস্থা নিচ্ছে সরকার, তাতে করে কি মানুষের মন থেকে উদ্বেগ, উৎকণ্ঠা দূর হবে এবং হতাশার স্বাস্থ্যসেবা কি এখন আশার স্বাস্থ্যসেবায় রূপান্তরিত হবে? আপনাকে আসলে যে কোনো রাষ্ট্রে জনগণ কি আশা করে যে একটি প্রাইভেট একটা সামাজিক সুরক্ষার অধীনে যে একটা মিনিমাল একটা ন্যূনতম স্বাস্থ্য সেবা তারা আশা করে। হ্যাঁ, এবং একটি গণতান্ত্রিক সরকারের অধীনে যদি আমরা থাকতাম তাহলে আমাদের জনগণ 17 কোটি মানুষ সারা দেশে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্যসেবা এখন বিরাজমান আছে, সেই স্বাস্থ্যসেবার অধীনে তারা মিনিমাল একটা স্বাস্থ্যসেবা তারা আশা করে। করোনা আসার কারণে, করোনার বদৌলতে এটা সাপে বর হয়েছে এবং আমরা আমাদের স্বাস্থ্য খাতে যে করুণ দশা, যে বিপর্যস্ত অবস্থা এবং সীমাহীন দুর্নীতি, সেগুলো উন্মোচিত হয়েছে। কিন্তু উন্মোচিত হয়েছে একদিকে, কিন্তু সাফার করছে কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ। সো আজকে আমরা দেখলাম যে আপনার ডিজি পদত্যাগ করেছে। এখন আমার প্রশ্ন হলো, আরেকজনকে ওএসডি করা হয়েছে। এখন ডিজি পদত্যাগ করেছে ওই স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যারা যারা এই দুর্নীতির সাথে বিগত বহু বছর ধরে জড়িত। এবং আজকে যখন আমরা দেখলাম যে সাহেব যখন ওই চুক্তি সই করে, রিজেন্ট যখন স্বাস্থ্য অধিদপ্তরের সাথে ওই চুক্তি সই করে, ওখানে ডিজিও বসা ছিল, মন্ত্রীও বসা ছিল। ডিজি যে কোনো কারণে ডিজিকে পদত্যাগ করানো হয়েছে, আমি বলবো, যাতে বড় বড় রথী মহারথীরা বেঁচে যায়। ডিজি একা তো এখানে রেসপন্সিবল না। ডিজির অন্যায় ডিজি করেছে, তার বিচার হওয়া উচিত। তাকে ওই জায়গা থেকে সরানো হলেই বা সরে গেলেই সেই সমস্যার সমাধানটা হচ্ছে না। যেই ধরনের ডাকাতি, যেই ধরনের জোটচুরি, যেই ধরনের মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে এই গত বছর এবং এখনো হচ্ছে, এই করোনার কালীন সময় আরো বেড়েছে সেটা। এই কারণে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদত্যাগ করলে তো হবে না, সবাই মন্ত্রী পদত্যাগ চাচ্ছে। মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এই করোনা যে জাতীয় কমিটি হয়েছে তার টিম লিডার হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। গত 5 মাসে যত সমন্বয়হীনতা হয়েছে, যত অরাজকতা হয়েছে, যতগুলো আমাদের জনগণ হসপিটালে গিয়ে সেবা পায় নাই, অ্যাম্বুলেন্সে মারা গেছে, রাস্তায় মারা গেছে, প্রেগনেন্ট মহিলারা অ্যাম্বুলেন্সে তাদের বাচ্চা প্রসব হয়েছে, এই ঘটনাগুলা এই স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে ঘটেছে। গত বছর এই ডেঙ্গুর ঘটনা ঘটেছিল, বহু লোক আমরা হারিয়েছি ডেঙ্গুতে। এখন আবার আমরা এই বছর ডেঙ্গুর মুখোমুখি হচ্ছি। গত বছর এই স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুর কারণে বহু সমালোচিত হয়েছিল। তখন গত বছর উনি বেহায়ার মতো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আজকে এই বছর যে ঘটনাগুলা ঘটছে,
অন্য কোনো দেশ হলে আমরা দেখেছি বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীরা তাদের অদক্ষতার কারণে নিজেরাই পদত্যাগ করেছে। এই স্বাস্থ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে, সরকারের উচিত এই স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা। আর যদি বরখাস্ত না করেন, তাহলে আমরা ভেবে নিব যে স্বাস্থ্যমন্ত্রীর উপরে যারা আছে এই সরকারে, তারাও এই দুর্নীতির সাথে 100% আমি আপনার কাছে আসবো। জনাব শামীম ওসমান এমপি, শামা ওবায়েদ বলছেন যে রথী মহারথীদের বাঁচাতে ডিজিকে সরানো হয়েছে, কি বলবেন আপনি? না, বেসিক্যালি যে আসলে ব্যাপারটা কি জানেন, মানুষ যখন এখানে দুজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ আছেন, আমি তাদের সাথে নিজেকে আলোচনার উপযুক্ত মনে করি না। একজন হচ্ছেন প্রফেসর ডক্টর মেজবা কামাল সাহেব, সর্বজন শ্রদ্ধেয়, এবং আরেকজন হচ্ছেন আব্দুল মাজিদ সাহেব, উনিও অত্যন্ত জ্ঞানী মানুষ এবং সর্বজন শ্রদ্ধেয়, এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক যিনি এখন বক্তব্য দিলেন। তো আমার কাছে খুব খারাপ লাগে যখন আমি দেখি টেলিভিশনের টক শোতে যখন অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে কাউকে দাওয়াত দেওয়া হয় এবং সে যখন তার নিজস্ব পলিটিক্সের গণ্ডির থেকে বেরোতে পারে না, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুব একটা ভালো মেসেজ না। ঠিক আছে, প্রথমত যেটা উনি বলেছেন একটা অগণতান্ত্রিক সরকার, আমার মনে হচ্ছে যে এই অগণতান্ত্রিক সরকারের পার্ট কিন্তু ওনারাও, কারণ ওনার দলের এমপিরাও ওই পার্লামেন্টে বসেন। এবং আরেকটা জিনিস আমার কাছে অবাক লাগে যে অগণতান্ত্রিক সরকারের কাছেই ওনার দলের যে শ্রদ্ধাভাজন আমার বেগম খালেদা জিয়া, তার পরিবার থেকে আপিল করা হয়, কিন্তু যেই প্রধানমন্ত্রীকে হত্যার জন্য 21 আগস্টে গ্রেনেড হামলা করা হয়, 24 জন মানুষ মারা যায়, এবং যেখানে আইবি রহমানের যে চোখটা, যে ছবিটা এখন আসে, যে পৃথিবীর কাছে জিজ্ঞাসা করে যে আমি দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, হ্যাঁ, তার এই ক্ষতবিক্ষত লাশটা, যেরকম লাশ আমিও হয়েছিলাম 16 জুন 2001-এ, সেইখানে যখন তখনকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন নাই, আইন শৃঙ্খলা বাহিনীর নেতারা পদত্যাগ করেন নাই, বরঞ্চ জজ বিয়ার নাটক সাজানো হয়েছিল। এই কথাগুলি বলতে নিজের কাছে আমার নিজের লজ্জা লাগছে, কারণ এটা এখন বলার প্ল্যাটফর্ম না। এখন পলিটিশিয়ানদের বলার প্ল্যাটফর্ম হচ্ছে যে হোয়াট উই ক্যান ডু নেক্সট। আমি কোনোদিনও ডিফেন্ড করি না, আমি মনে করি শ্যামা ওবায়েদ উনি যেটা বলেছেন তার চেয়ে অনেক বেশি ভোকাল ছিলাম আমি গত 4 মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে, এবং আমি স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারেও আপনাদের এই টেলিভিশনেই বক্তব্য দিয়েছি। এবং আমি যেটা বলেছি, বিকজ আমার বলার যে সাহসটা হচ্ছে, এই সাহসটাই আমি পেয়েছি একজনের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি রাজনীতি করতে করতে এখানে এসেছি, হঠাৎ করে আকাশ থেকে টপ করে পড়িনি, 3 জেনারেশন ধরে রাজনীতি করছি। এই সাহসটা পেয়েছি আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যার আদর্শের রাজনীতি আমি করি, আল্লাহকে শুকরিয়া করি যে উনি এখন দেশের প্রধানমন্ত্রী। যদি না হতেন তাহলে কি হতো সেটা বড় বড় মুশকিল। সেইখানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন যে চোর ধরতে গিয়ে আমরাই চোর হয়ে যাচ্ছি, চোরটা ধরল কারা, আগে তাদেরকে একটু সাধুবাদ দেন। আমি বলবো না পৃথিবীর কোন আছে যে এই কারাপশনের বাইরে স্বাস্থ্য খাতে সারা পৃথিবীতে যত $ট্রিলিয়ন ব্যয় হয় তার 7% কারাপশন হয়, বাংলাদেশেও তার বাইরে কিছু না। তবে কারাপশন সব জায়গায় থাকবে, নাহলে কোরআনে লেখা থাকতো না যে ওজনে ঠকিও না মানুষকে, কোরআনে লেখা থাকতো না এই টাকা আত্মসাৎ করো না, কোরআনে লেখা থাকতো না মানুষের জমি আত্মসাৎ করো না, কোরআনেও লেখা আছে। তার মানে এটা সৃষ্টির ইতিহাস থেকেই শুরু হয়ে এসছে। আর প্রবলেম যেটা হয়ে গেছে, এই সময়টা আমরা এই জায়গাটাকে মেনে নিতে পারি নাই এই সাহেবদের মতো লোকদের। এই সাহেবের সাথে দেখা যাচ্ছে এর ছবি আছে, ওর ছবি আছে, এই সাহেবের সাথে দেখা যাচ্ছে বিপিপি নাজমুদ্দার সাহেবের সাথে একসাথে বসে খাচ্ছেন, এরা কিন্তু কোনো দল করে না। এখানে যদি শ্যামা ওবায়েদ কিংবা শামীম ওসমানরা যদি এদেরকে দল হিসেবে আইডেন্টিফাই করতে যায়, তখনই তারা সেফ হয়ে যায়, তখনই তারা সেফ হয়ে যায়। কারণ এরা হলো সুযোগ সন্ধানী। শ্যামা ওবায়েদের পিতা একজন অত্যন্ত স্বনামধন্য রাজনীতিবিদ ছিলেন, ওবায়দুর রহমান সাহেব, একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন এবং ছাত্রলীগের নেতা ছিলেন। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি যে আমাদের এখন বলা উচিত আমরা করবোটা কি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে এই দুর্নীতি একটা ময়ূর গাছ, একদিক দিয়ে কাটতে একদিক দিয়ে বেরোচ্ছে। রথী মহারথীদের কি বাঁচিয়ে দেওয়া হচ্ছে? যে অভিযোগ শামা ওবায়েদ করলেন যে রথী মহারথী পেছনে যারা রাঘব বোয়াল রয়েছে তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্যই এই ডিজিকে সরানো উদ্যোগ, কি বলবেন? আপনি যে যদি বাঁচানোই হতো তাহলে রিজন ধরা পড়তো না, বাঁচানোই হলে ঠিকই ধরা পড়তো না। আপনার আমার কাছ থেকে হলো পারসেপশনস, ঠিক আছে, পারসেপশনস এক জিনিস, আর হচ্ছে প্রমাণ এক জিনিস। প্রমাণ আর পারসেপশনকে আপনি মিলাতে পারেন না।
একটা লোক সেদিন যে ডক্টর মিজানুর রহমান স্যার একটা টক শোতে বললেন, আমি শুনলাম যে উনি বললেন খুব সুন্দর করে যে একটা লোকের নামে 56টা মামলা আছে, তার জন্য যে 57 নম্বর মামলার আসামি সে যে সঠিক, এটা কিন্তু আপনি বলতে পারেন না। আমি একজন অ্যাজ এ আইনবিদ হিসাবে এই কথাটা বলা উচিত না। আর বাঁচিয়ে দেওয়ার নেতা শেখ হাসিনা না, আর যেই হোক, জাতির জনকের কন্যা না, উনি এই পর্যন্ত ছাড় দেননি কাউকে, দলের হোক দলের বাইরে হোক, এবং আগামীতেও তারা ছাড় পাবেন না। আর আমরা যারা তার কর্মী আছি, আদর্শের কর্মী, 75-এর 15 বছরের পর যারা আমরা জন্ম নিয়েছি, 14 বছরের কৈশোর জীবনে আমরা বঙ্গবন্ধুর হত্যা দেখেছি, আমরাও তাদের ছাড় দিব না। আমি আপনার কাছে আমি আসবো অধ্যাপক ডক্টর মেজবাহ কামাল, যে উদ্যোগগুলো এখন নেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরকে কেন্দ্র করে, তাতে করে কি আমাদের স্বাস্থ্য খাতের যে বেহাল দশা আমরা দেখলাম করোনাকালে, সেই বেহাল দশার ইতি ঘটতে যাচ্ছে বলে কি আপনি মনে করেন? আমি প্রথমত এটা বলবো যে স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা একদিনে তৈরি হয়নি। স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা জন্য এই সরকার তার দায়িত্ব এড়াতে পারবে না। তেমনি আমাদের এর আগে যে সরকারগুলো ছিল, এর ইমিডিয়েট আগে আমরা দেখেছি জামাতের সরকার ছিল, এবং পূর্ববর্তী যে সরকারগুলো ছিল, কেউই এর দায় এড়াতে পারবে না। তো ফলে আপনার মানে এককভাবে যদি কাউকে দায়ী করা হয়, এবং যদি আপনার বলা হয় যে এই পার্টিকুলার ব্যবস্থাটা নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আসলে কিন্তু কার্যত সেটা হবে। এবং আমি আমার কথাটাকে আলোচনাটাকে এইভাবেও শুরু করতে চাই যে আসলে ধরুন এই সমস্যার মধ্যে আছে দেশ, এই সমস্যাকালে যদি এখন আমরা পলিটিক্যাল স্কোরিং করার চেষ্টা করি, রাজনৈতিক ভাবে আমরা যদি ধরুন কিছু ফায়দা নিজের দলের পক্ষে নেওয়ার চেষ্টা করি, তাতে করে কতটা ফায়দা হবে জানি না, কিন্তু আপনার যেটা হবে যে তাতে করে সমস্যার কোনো সমাধান হবে না। আসলে আমি আপনার মানে আমি খুব স্পষ্টভাবে মনে করি, আমি আসলে যে ডিজিকে পদত্যাগ করতে হলো আবুল কালাম আজাদ, আমরা সমবয়সী, এবং তাকে আমি ছাত্র জীবন থেকে চিনি, এবং ছাত্র জীবনে সে একদমই প্রথম বর্ষ থেকে সন্ধানী বলে যে প্রতিষ্ঠানটি একেবারে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যারা আপনার রক্ত সংগ্রহের কাজটা শুরু করেছিল বাংলাদেশে, আমার জানা মতো সেই কাজটার অন্যতম উদ্যোক্তা ছিল সে, এবং সে তাকে কিন্তু আমি পজিটিভ একজন এলিমেন্ট হিসেবে দেখি। এবং আমাদের দেশে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ডিজিটালাইজেশনের কাজটা বাংলাদেশ হাতে নিয়েছে এবং স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ করা, সেই কাজটার পেছনে তার কিন্তু ব্যাপক কন্ট্রিবিউশন আছে। স্বাস্থ্য ব্যবস্থাপনায় আজাদের কন্ট্রিবিউশনকে যদি অস্বীকার করা হয়, তাহলে আমি মনে করি তার প্রতি অন্যায় করা হবে। তারপরেও এখন যেটা হচ্ছে যে এখন যে অবস্থা কামাল, আমি শুধু আপনাকে দু একটি তথ্য বলি। বাংলাদেশে যখন করোনা ভাইরাসের বিস্তার শুরু হলো, তখন N95 মাস্ক কেলেঙ্কারির কথা সামনে চলে এলো। এরপর লাইসেন্স ছাড়া হাসপাতালের সংখ্যা অনেক আছে, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যাঙের ছাতার মতো। সেগুলো দেখা গেল স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব ছিল সেগুলোকে দেখভাল করা। এই যে একের পর এক চিকিৎসক মারা গেলেন, 80 জন চিকিৎসক মারা গেলেন, এবং এই চিকিৎসকরা বলছেন যে তাদের এইভাবে মারা যাওয়ার কথা না, এবং তাদের পিপিই পরা, পিপিই খোলার এই ন্যূনতম ট্রেনিংটুকু নিশ্চিত করা হয়নি। এই সন্ধানী গোছানোর কাজের তুলনায় তিনি তো সংগঠক হিসেবে যেই অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তারই যদি ধারাবাহিকতায় এত বড় দায়িত্ব ওনার কাঁধে গিয়ে থাকে, তাহলে সংগঠক হিসেবে তিনি এখানে এসে কতটুকু করতে পারলেন, কি মনে হয় আপনার? আচ্ছা, আমার কথাটা মানে আমি আলোচনার একটা অংশ বলেছি, বাকি অংশটা বলিনি। সেটা হচ্ছে যে আপনার আসলে মানে বাংলাদেশ এই করোনার সিচুয়েশনটাকে ট্যাকল করার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু যথেষ্ট সফল হয়নি। বাংলাদেশ শুরু করেছিল ভালোভাবে, কিন্তু আপনার সেই জায়গাটাকে বাংলাদেশ যথেষ্ট ধরে রাখতে পারেনি। তো সেদিক থেকে আপনার মানে এখানে N95 কেলেঙ্কারির কথা আপনি বললেন, পিপিই নিয়ে কেলেঙ্কারির কথা বললেন, লাইসেন্স ছাড়া হাসপাতালের কথা বললেন, চিকিৎসকরা অনেকে কন্ট্যাক্ট করেছেন সেটার কথা বললেন। এগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক চিকিৎসক মারা গেছে, পৃথিবীর অন্য কোথাও এত বেশি চিকিৎসক মারা যায়নি। তো ফলে আপনার এগুলো সবই সত্যি কথা, কিন্তু আমার প্রশ্নটা যেটা হচ্ছে যে এই সমস্ত কিছু দায় দায়িত্ব
আপনি এককভাবে মহাপরিচালকের উপর দেওয়াটা ঠিক কিনা, আমি সেই প্রশ্নটা করতে চাই। ঠিক আছে, আসলে আপনার মহাপরিচালক, আমার জি, কথা আমাকে বলতে অধ্যাপক দেন। মিসবাহ কামাল, মহাপরিচালক আপনার আর তো একক কাকে ব্যক্তি কাকে না। মনে হচ্ছে যে আর কার কার উপরে এই দায়ভার আছে? আমি মনে করি এটা একটা গোটা ব্যবস্থাপনাটাই, গোটা ব্যবস্থাটা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাই খুব সমস্যার মধ্যে আছে। এবং সেই ক্ষেত্রে তো আপনার মন্ত্রণালয়ের প্রধান হিসাবে আমি মনে করি যে এই ক্ষেত্রে মন্ত্রী হচ্ছেন প্রধান ব্যক্তি, এবং আমাদের যে জাতীয় কমিটিতে দায়ী, মানে আমাদের এটা পরিচালনার দায়িত্ব ছিল, সেই জাতীয় কমিটির প্রধানও আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। কাজে সেদিক থেকে মানে আজাদ এটা ম্যানেজ করতে পারে নাই, আজাদ এই ক্ষেত্রে ফেল করেছে, কিন্তু সেটা তার ইন্টিগ্রিটির সমস্যা বলে আমার কাছে মনে হয় না। আমি তাকে যতখানি চিনি, আমি এটাকে তার ইন্টিগ্রিটির সমস্যা মনে হয় না, বরং আমার কাছে মনে হয় এটা একটা সিস্টেমের ফেইলার। এবং সে কিন্তু সিস্টেমের প্রধান না, এখানে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত হয় স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তারা আমি বলবো, যেভাবে গোটা স্বাস্থ্যের যে ম্যানেজমেন্ট স্ট্রাকচার আছে, বিভিন্ন জায়গায় যে সিভিল সার্জন আছে তার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেনাকাটার সহ নানা ক্ষেত্রে যে অনিয়ম করে, মন্ত্রণালয় থেকে যে অনিয়ম চাপিয়ে দেয়, এটা এই সরকারের আমলেও দেয়, বিএনপি জামাত আমার সরকারের আমলেও দিয়েছে, পূর্ববর্তী সরকারের আমলগুলোতে এটাই চলে আসছে। সবকিছু মিলে আপনার যে অবস্থা, এই অবস্থা আমি মনে করি যে এটাকে একটা ঢেলে সাজানোর সময় এসছে। আসলে করোনা যেটা করেছে, আমি কিন্তু একবারও আবুল কালাম আজাদের কোনো আপনার অপরাধকে ঢাকার চেষ্টা করছি না। সে যদি কোনো এটা নিয়ে ইনভেস্টিগেশন করবে, যদি সে কোনো ক্ষেত্রে অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তার শাস্তি হওয়া উচিত। কিন্তু আপনার মানে একজনকে দায়ী করে গোটা সিস্টেম, এবং যেটা সরকারের পর সরকারের আমলে এটা গড়ে উঠেছে, তার সমস্ত দায় এই সরকারের উপর চাপানো কিংবা আপনার একজন দুজন ব্যক্তির উপর চাপিয়ে আসলে সমস্যার সমাধান করা, জি, আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনাটাকেই ঢেলে সাজানো। জি, আমি আপনার কাছে আসবো। জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, একজনকে দায়ী করে কিংবা একজনকে দায়ী করে এই অব্যবস্থাপনার সমস্যার যে যা রয়েছে তার সমাধান হবে না বলছেন অধ্যাপক মিসবাহ কামাল, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি অবশ্যই প্রফেসর মেজবাহ কামালের সাথে একমত, কারণ এটা হচ্ছে একটি ধারাবাহিক প্রশাসনিক ব্যবস্থাপনার একটা অংশ। আমাদের এখন মূল লক্ষ্য, আমি মনে করি সবসময় যুদ্ধে নেমে এই গতকালকের কি হয়েছে এই কথা চিন্তা করলে কিন্তু সামনে এগুলো যাবে না। পয়েন্ট হচ্ছে গতস্ব সূচনা নাস্তি, ভুলভাল যা হচ্ছে, ভুল যে করেছে আর সেটার ব্যবস্থা হচ্ছে, ব্যবস্থা তো নেওয়া শুরু হয়েছে, এটা ঠিক। এবং এর থেকেই আমাদের বেনিফিট নিতে হবে, এই যে সামনে যেন আর এই ধরনের ভুল হবে না তা বলছি না, কিন্তু তা যেন কমে আসে। এবং এটাও ঠিক যে করোনাই আমাদেরকে এইরকম পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে, এই জন্যেই যে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে। আবু বলেছেন, এবং এটা ঠিক, এটা কিন্তু একদিন গড়ে উঠিনি। আমরা বাংলাদেশের বর্তমান 50 বছর বয়স হয়েছে, শুধু এসে যদি শুধু বলি যে আজকেই আমার অসুবিধা হচ্ছে তা না, কিন্তু এটা কিন্তু একটা ধারাবাহিকতার অংশ, এবং এটা গভীরে প্রথিত দুর্নীতি এই বিষয়টা, এটা কিন্তু একটি সার্বজনীন একটা মানে পরস্পর প্রযুক্ত একটা সমস্যা। এটাকে ধরতে গেলে ওটা থাকে না, ওটা থাকলে এটা থাকে না, এই ধরনের একটা অবস্থা। আমাদের এই মুহূর্তের যে বিষয়, যে যখন যেখানে যাকে ধরা হচ্ছে বা দেওয়া হচ্ছে তার তদন্ত হবে, কিন্তু লক্ষ্য থাকবে যে আমরা এর থেকে যেন শিক্ষাটা নিয়ে সামনে এগোতে থাকি। এখানে একটা জিনিস যেমন আছে, যেমন আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে আমরা সাহেদের বিষয়টা নিয়ে খুব বেশি বলছি, কিন্তু এই সাহেবের বিষয় বলতে যেয়ে যেন আরো কয়েকটা বিষয়, এই যে জেএমআই এর যে দুর্নীতি বা এই যে পিপি, যেমন আমাদের কয়েকটা ভুল হয়েছে, ভুলগুলো কেন হলো দেখা দরকার। যে বাংলাদেশ পিপিই রপ্তানি করত, চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু পিপিই রপ্তানিতে তার সুনাম আছে, সেই বাংলাদেশের মানুষেরা কেন মার্চ মাসে করোনার সংক্রমণের খবর পাওয়ার পর তার দেশে কেন পিপিইর সংকট হলো? আমি যেখানে রপ্তানি করি, আমার যেখানে বানানোর অভিজ্ঞতা আছে, সেখানে কেন আমি আমার নিজেদের ডাক্তারদের আমি এ করার জন্য করিনি? এইগুলোই কিন্তু মানে ভালো করে বোঝা দরকার বিষয়গুলো। তারপরে ওই যে জেএমআই বা আরো অন্য যে কোম্পানি, এই কেনাকাটার যে গোলযোগ, কেনাকাটার যে দুর্নীতি, এটা একদিনের না, এটা বহুদিনের। সুতরাং তাদের পুরো ইতিহাস বা এটা দেখা দরকার।
আমাদের এর ভিতর দিয়েই চলতে হবে এই অর্থে যে যখন যে ভুল ধরা পড়বে ভুল ধরবো, শুধরাবো, ভুল শুধরিয়ে, কিন্তু ভুল ধরতে যেয়ে বা ভুল ধরা নিয়ে আলোচনা করে আমি থেমে যাব না। আমি আবার বলছি, গতস্ব শোষণে নাস্তি। যুদ্ধে নামলে আপনি কোনোদিন গতকাল একটা গুলি ছুটতে ভুল হয়েছে কিনা এই কথা যদি কমান্ডার মনে করতে থাকে তার কালকে কেন ভুলটা করলাম, তাহলে সে কিন্তু যুদ্ধ করতে পারবে। আগে এগিয়ে যেতে হবে, তারপরে পরে যুদ্ধ থেমে দেখতে হবে কার কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কি হয়েছে। সুতরাং ধরা পড়ছে বা এগুলো ধরা হচ্ছে, ঠিক আছে, এবং এইটা দিয়েই সাবধানতার অবলম্বনের প্রয়োজন আছে, এবং সেই সাবধানতাটাই হবে আমাদের পাথেয়। কারণ আমরা জি ডক্টর আব্দুল মজিব, জি একটা ছোট প্রশ্ন করি আপনাকে, গতস্ব সূচনা নাস্তি কি কাউকে দায় মুক্তি দিয়ে দেবে না? এটা না, এই গতস্ব সূচনা নাস্তি আমি তো বারবার বললাম, এটা যুদ্ধের কথা বলছি, আমি অন্য সময় বলিনি গতস্ব সূচনা নাস্তি। এটা হচ্ছে যে আমি যুদ্ধে নেমে আমি যদি আমার কমান্ডার বা একজন একটা স্ট্র্যাটেজিক ভুল হতে পারে, যুদ্ধের সময় কত কিছু হতে পারে, কিন্তু সেইটা নিয়ে যদি কমান্ডার সেনাপতি সে যদি ভাবা শুরু করে দেয়, বা সবাই যদি এটা ভাবা শুরু করে গুলিটা ওইভাবে না মারলে কোথায় এইভাবে ভালো হতো, তাহলে তো সে নেক্সট প্ল্যান করতে পারবে। আমি সেই অর্থে বলছি, কাউকে ছাড় দেওয়ার কথা প্রশ্নই ওঠে না। এবং যখন যেটা শুনেন প্রাকৃতিক নিয়মে, আজকে আপনি করোনার দিকেই তাকান, করোনা কিন্তু সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে যে যার যত বড় শক্তি হোক না কেন সে কিভাবে তাকে এ করছে। কারণ প্রকৃতি উইল টেক দ্য রিভেঞ্জ, প্রকৃতি তার প্রতিশোধ নেবেই। সুতরাং একথা মনে করার কোনো কারণ নেই যে কেউ হয়তো সাময়িকভাবে হয়তো মনে হবে যে পার পেয়ে গেছে, কিন্তু আসলে জানেন, আপনি যে কোনো মানুষের 40 বছরের লাইফকে এক্সপ্লেন করেন, দেখবেন যে সে কিন্তু ঠিক পেয়েছে। এই আমার দেশেই আছে তো, আপনি দেখেছেন যে সেই হযরত ইউনূসের সেই এর মতো 10 বছর একজন রাষ্ট্রের প্রধান থাকলেন, পরের 6 বছর তিনি জেলে থাকলেন। এগুলো তো সিস্টেমের ভিতরেই সিস্টেম উইল টেক কেয়ার। বাট হ্যাঁ, আমাদের সকলের যেন ওই মনোবলটা যেন ঠিক থাকে যে হ্যাঁ, দুষ্টের দমন, শিষ্টের পালন, এইটা আমাকে রাখতে হবে এবং সেইটা রেখে এগোতে হবে। আমি আশাবাদী যে থেকে শিক্ষা নিচ্ছি এবং তার ব্যবস্থা হবে, এবং সেই ব্যবস্থার থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা বেশি এর ভিতরে থাকার বিষয় না। হ্যাঁ, শিক্ষাটা নিতে হবে, এই ব্যাপারে কোনো কিন্তু নেই। এবং হ্যাঁ, কাউকে আমি একটু সমবায়দের কাছে যেতে চাই, তার আগে একটি বিরতি নেই, আজানের সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আমি সমবায়দের কাছে যাব। অনেক প্রসঙ্গ জমা পড়ে গেল। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের 4 জন আমন্ত্রিত অতিথি আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। যাচ্ছি সমবায়দের কাছে। সমবায়দ জনাব শামীম ওসমান বলছেন যে দুর্নীতি করে কেউ পার পাচ্ছে না, সরকার কাউকে ছাড় দিচ্ছে না, কি বলবেন আপনি? শামীম ওসমান সাহেব অনেক কথা বলেছেন। 1 নম্বর, উনি বলেছেন আমি রাজনৈতিক এই আমার যে দল এই গণ্ডির বাইরে বেরোতে পারি নাই, এটা ভুল কথা। আমিও একজন, আকাশ থেকে আমিও আসি নাই, আমিও রাজনৈতিক পরিবারের সন্তান, এবং অবশ্যই আমার বাবা আওয়ামী লীগ করতেন, সুতরাং আমি আওয়ামী লীগ ভালো মতো চিনি, বেশ ভালোই চিনি। সুতরাং সেটা আরেকটা টকশোতে বলতে হবে। তো সুতরাং আজকে আমি যেটা বলেছি সেটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমাদের প্রত্যেকটি জনগণ সেটা উপলব্ধি করছে। আমি কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে বলছি না, আমি এই দেশের নাগরিক হিসেবে বলছি। আমি স্বাস্থ্য সেবা চাই, আমি পাচ্ছি না, আমার স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ, সেই স্বাস্থ্যমন্ত্রী চলে যাওয়া উচিত, এটাই বটম লাইন। সেকেন্ড হচ্ছে, আমি সাহেবের একটা কথা বলি, শামীম ওসমান সাহেব সব খুঁজে নাজমুল হুদার নামটা বের করলেন। নাজমুল হুদা আমাদের দল থেকে গেছে, 12 বছর হয়ে গেছে। এখন নাজমুল হুদা কার সাথে গিয়ে কোন আওয়ামী লীগের কোন লোকের সাথে ছবি তুলতেছে সেটা আমি জানি না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আপনি তো একজন রাজনৈতিক পরিবারের সন্তান, আপনি বলেন যে রাষ্ট্রপতির বঙ্গভবনে যাওয়ার জন্য বা প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য যে কেউই কি যেতে পারে? ভাই, তা একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগে, একটা পরিচয় লাগে, একটা তদবির লাগে, কিছু না কিছু তো লাগে।
আওয়ামী লীগে বললে, আমি আওয়ামী লীগ করে বললেই তো দিয়ে ঢুকাই দিবে না। তাহলে এই বাস্তবতা তো আমার আওয়ামী লীগের নেতারাই তুলেছে। আজকে আরেকটা কথা হচ্ছে যে শাহেদ, আপনাদের কমিটি যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা, উনি মিডিয়াতে বলেছেন যে ওনার কাছে তদবির এসেছিল শাহেদকে এই উপকমিটিতে, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটিতে রাখার জন্য, কিন্তু সেই তদবির উনি শোনেন নাই। উনি যে তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছেন সেই তালিকায় শাহেদের নাম ছিল না, শাহেদের নাম অন্যভাবে ঢুকেছে। তো সুতরাং আপনি যে বলছেন যে উনি দলের পরিচয় না, কিন্তু দলের পরিচয় তো এই লোকটি, এই বাটপার গত অনেক বছর ধরে ব্যবহার করছে। তখন কিন্তু আপনাদের কারো খেয়াল হয় না যে আরে এই বাটপার কোথা থেকে আসলো, এই বাটপার কেন আওয়ামী লীগের কি সহ আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নিজেকে দাবি করছে, এটা তো আপনার আগে কখনো বলেন নাই। এইগুলো আমার কথা। 3 নম্বর, এখানে একটা কথা এসছে স্বাস্থ্য খাতের দুর্নীতি রাতারাতি হয় নাই। অবশ্যই আমি স্বীকার করি স্বাস্থ্য খাতের এই দুর্নীতি রাতারাতি হয় নাই, কিন্তু এখানে একটা কথা একজন বলেছেন যে আমাদের সামনের দিকে তাকাতে হবে। সামনের দিকে তাকাতে হলে আমরা গতকালকে যে ভুলটা করেছি সেই ভুলটা থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে, নাহলে আমরা সামনে ভালো কাজটা করবো কিভাবে? আজকে স্বাস্থ্য খাতের দুর্নীতি, ওনার আওয়ামী লীগ আছে 12 বছর, তার আগে 2 বছর ছিল আপনার 11 সরকার, 14 বছর। এই 14 বছরে তাহলে স্বাস্থ্য খাত, এই যে উন্নয়নের ফুলঝুরিটা, তাহলে এই 14 বছরে কেন কিছু হয় নাই? তাহলে আমার কথা হচ্ছে যে কেন আমাদের আইসিইউ থাকবে না এনাফ, কেন আমাদের অক্সিজেন সিলিন্ডার থাকবে না এনাফ, কেন আমাদের ভেন্টিলেটর থাকবে না এনাফ? আমরা তো সাবমেরিন কিনছি, আমরা তো আর্মস কিনছি বিভিন্ন দেশ থেকে, আমরা বহু কারণে, বহু অকারণের কারণে কোটি হাজার কোটি টাকা আমরা খরচ করছি বিভিন্ন কাজে। তাহলে আমাদের ন্যূনতম যে আমার দেশের মানুষের জন্য যেটা দরকার সেটা আমার থাকবে না কেন? গত 12 বছরে আমি একটা বলি, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন হয়তো, কিন্তু উনি গত 12 বছরে অল দ্য ইনস্টিটিউশনস আর ডিস্ট্রয়েড, প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গেছে দুর্নীতির কারণে। আমি একটু শামীম ওসমানের কাছে যেতে চাই। জি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এক মিনিট লাগবে, আমি শেষ করে দিই। আমরা কি শুনেছি কখনো যে 10,000 টাকার বটির কথা, 10,000 টাকার গ্রামের কথা, 35 লাখ টাকার পর্দার কথা? দুর্নীতি সবসময় ছিল, কিন্তু এই ধরনের দুর্নীতি তো আমরা আগে কখনো শুনি নাই। খালি বাক্স ডেলিভারি করে 900 কোটি টাকা নিয়ে গেছে ওই যে মিঠু সিন্ডিকেট বিভিন্ন হাসপাতাল থেকে, এগুলো তো আমরা আগে কখনো শুনিনি। তাহলে অবশ্যই দুর্নীতিটা অনেক আকারে বেড়েছে, এবং সেটার জন্য আমার জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব শামীম ওসমান। শামা ওবায়দ স্বীকার করছেন যে দুর্নীতি আগেও ছিল, কিন্তু এর মাত্রা এত ব্যাপক ছিল না। কি বলবেন? হ্যাঁ, আমি শামা ওবায়দকে বলতে চাচ্ছি যে উনি শাহেদকে বলতে চাচ্ছেন যে শাহেদ আওয়ামী লীগের একজন নেতা। আমি বলছি নেতা না, শাহেদ আওয়ামী লীগের বিশাল বড় নেতা। মনে করেন আমরা তো অনেক ছোট কর্মী, ও আমাদের চেয়ে সর্বোচ্চ পর্যায়ের থেকে একটু কম বড় নেতা। মানলাম, ধরলো কে? ধরলো তো সরকারি নাকি অন্য কেউ এসে ধরেছে? এটা আগে বুঝতে হবে। আমি আমি হেলিকপ্টার জানেন না, নদী জানেন, এটা সাবজেক্ট ম্যাটার না। সাবজেক্ট ম্যাটার হচ্ছে ধরলো কে, এটা হলো একটা ম্যাটার। দ্বিতীয় ম্যাটার হচ্ছে যে যখনই কথা বলবো আমাকে আয়নার মুখ দেখতে হয়। আজকের থেকে ডিফিকাল্টিসটা আজকের থেকে শুরু হয়নি, কিন্তু আমাদের আমি মনে করি যে আমার যে কৈশোর, সেই কৈশোর হচ্ছে অভিশপ্ত কৈশোর। আমার যে কৈশোর, সেই কৈশোর হচ্ছে অভাগা কৈশোর। কেন? আমি যখন 14 বছর পার হয়েছি তখন দেখেছি জাতির পিতাকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, না যদি ওনাকে হত্যা করা না হতো, তারপরে যদি ওই ধরনের মানুষরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা না বসতো, যারা বলতো গর্বসয় দম্ভিক ভাবে, যারা পিছন থেকে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, যারা মেধাবী ছাত্রদের নিয়ে হিজবুল বাহারে উঠিয়ে ভিসিআর না দিত। ঠিক আছে, আমারই সঙ্গী সাথী যারা আমার চেয়ে অনেক বেশি মেধাবী ছিল, ডিফিকাল্ট ওইখান থেকে হয়ে এসছে। ঠিক আছে, এরপরে এরশাদ এসছে, এরপরে এসছে, এটিএমের টাকা গেছে, লন্ডনে বসে টাকা খাওয়া হয়েছে, সবকিছু আছে। আমি বলছি না, কোনো অবস্থাতেই ডিফেন্ড করছি না স্বাস্থ্য মন্ত্রণালয়কে, কোনো অবস্থাতেই আমি ডিফেন্ড করবো না স্বাস্থ্যমন্ত্রীকে। আমি যদি ওনার জায়গা হতাম তাহলে বলতাম খোদা হাফেজ, আইদার সবাইকে ধরতাম নাহলে খোদা হাফেজ বলতাম। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি রাজনীতি করতে এসেছি, আমি মানুষের কথা যদি বলতে না পারি আমার রাজনীতি করার কোনো অধিকার নাই, সত্য কথা। এবং আমি এটা বলার সাহস পাই একটাই কারণে,
সরকারি দল হয়েও এটা সব বলার সাহস পাই যে আমি আমার নেত্রীর সেন্টিমেন্ট জানি, আমি আমার চোখ পড়তে পারি এবং আমি জানি ওদের পরিণতি কি হবে। বাট থিং ইজ দ্যাট আমি কি আগামীকাল থাকবো? এখানে মেজবা কামাল সাহেব আছেন আমাদের বুদ্ধিজীবী, মাবুল নদীর সাহেব আছেন আমাদের শ্যামা ভাই ইয়াং, আল্লাহ ওনাকে হায়াত হয়তো রাখবেন, আমি 58, আমি তো আগামীকাল না থাকতে পারি। সো আমার কথায় আগামীকালকে যারা ছেলেরা, আগামীকাল যারা আসবে তাদেরকে আমার থেকে উচিত আমাদেরকে উৎসাহিত করা। দেখেন আমি কেন বললাম আমি অভিষিক্ত, যদি সেদিন বঙ্গবন্ধু না মরতেন, যিনি দেশটা স্বাধীন করলেন, 3.5 বছর সময় দিলাম না, তাহলে হয়তোবা আমি স্বামী পলিটিক্স করতাম না, হয়তোবা শ্যামা তো পলিটিক্স করতো না, কারণ আমরা হয়তো বহু আগে জাপানের কাছাকাছি একটা দেশ হতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা হতে পারিনি। আমি মনে করি, আমি বলছি না যে উই আর দ্য বেস্ট, আমি এই কথা ডিমান্ড করবো না যে আওয়ামী লীগের সবাই ভালো, বিএনপিতে সবাই খারাপ, নো ওয়ে। মাল্টি ক্লাস অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের মানুষ থাকে, সুযোগ সময় এরা মাথা ঘুরিয়ে দেয় ভিতর থেকে, যে সত্য লেখে তাকে টার্গেট করা হয়, যে মিথ্যা লিখে তাকে বাহাবা দেওয়া হয়। এখানে সব ধরনের হয়। একটু আগে অবদানে করে বলছিলাম স্যারকে, ইবলিশ শয়তানের মতো এখন লজ্জা পাচ্ছে, ও বোধহয় বলতে চায় বাংলাদেশ সম্বন্ধে আল্লাহর কাছে বলে যে এখানে আমার আর দরকার নাই, কারণ এত বড় ইবলিশ হয়ে গেছে যে করোনার টেস্ট বিক্রি করেও খায় তার। সো উই হ্যাভ টু ফাইট এগেইনস্ট দ্যাম। আমি শুধু ইয়াং জেনারেশনকে বলতে চাই একটা জিনিস, যে আমরা যেই সময়টা লস করেছি, আমাদের জীবনটা যেভাবে যেখানে থাকার কথা ছিল সেখানে আমরা পৌঁছতে পারিনি। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে আমরা বিভিন্ন, আমি একদম শেষ করে দিতে চাই, আমি ওই ইয়াং জেনারেশনের উপরে ভরসা করি যারা কিছুদিন আগে ছাত্রলীগের ছেলেরাও নেমেছিল, সবাই নেমেছিল, সব দলের ছেলেরাই নেমেছিল, বাচ্চারা যারা ব্লু বুক চেক করেছিল। হ্যাঁ, ওই ব্লু বুক চেক করা গ্রুপকে বলতে চাই তাদের কাছে যে আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে যে ভুল করছি, ডোন্ট সাপোর্ট মি। শামীম ওসমানকে সাপোর্ট করার দরকার নাই, স্বাস্থ্যমন্ত্রীকে সাপোর্ট করার দরকার নাই। ফর দ্য ফিউচার এই জেনারেশনকে একজন যোদ্ধা হতে হবে, এবং একজন যোদ্ধাকে মনে করার জন্য একটা টেন্স বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। সেটা হচ্ছে যে একটা কথা আমার খুব ভালো লাগে, Fate whispers to the warrior, you cannot withstand the storm, and the warrior whispers back that I am the storm. So এই জেনারেশনকে বলতে হবে I am the storm, এবং তাকে এই জন্য গাড়ি পুড়িয়ে মানুষ পারলে হবে না, তাকে তার কলমের জোর মেধার বিকাশ ঘটাতে হবে। আমি মনে করি অনেক ধন্যবাদ জি, আপনার কাছে আমি পরে আসবো। আমি একটু জনাব অধ্যাপক ডক্টর মেজবা কামালের কাছে যেতে চাই। তাহলে আমাদের এখন কি করা উচিত আসলে স্বাস্থ্য খাতের ভালোর জন্য, আপনার কি পরামর্শ? যে আমার কথা হচ্ছে সোজাসুজি, যে দেখুন স্বাস্থ্য খাতটা যে অবস্থায় পৌঁছেছে এটাকে তো তার থেকে বের করে আনতে হবে। সেজন্য আসলে স্বাস্থ্য খাতের মানে এই দুর্নীতিগুলোর উৎস কোথায় সেটা খুঁজে বের করতে হবে। এই জন্য আমাদের সমাজে যাদের মানে গ্রহণযোগ্যতা আছে এরকম মানুষজনদের নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি হওয়া দরকার, যে কমিটি স্বাস্থ্য খাতের আপনার মানে এই যে বিগত অতীতটা সেটাকে যাচাই করে দেবে। এটা শুধু 14 বছর 12 বছর আর 2 বছরের বিষয় না। সেখানে তার সাথে ধরুন আরো বিচারপতি থাকবেন, বিচারপতি থাকতে পারেন একজন, কিন্তু আমাদের দেশে বিচারপতি দিয়ে কমিটি হলে যে সেই কমিটি সবসময় ভালো হয় এরকম কোনো আস্থা আমার না। কারণ আপনার আমাদের দেশের বিচারপতিরা অতীতে সামরিক শাসকদেরকে তারা আপনার বৈধতা দিয়েছেন, তারা তাদেরকে শপথ করিয়েছেন এবং তাদের দাসানুদাস হিসেবে কাজ করেছেন। আপনি তাহলে একটি নিপুণ তদন্ত চাচ্ছেন। আমি আপনার মনে করি যে আমাদের নাগরিক সমাজের মধ্যে অনেক যোগ্য মানুষ আছেন, ভালো মানুষ আছেন, বিচারপতিদের মধ্যে থাকতে পারেন। অনেক ধন্যবাদ। আমি একটু জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, তাহলে কি তদন্ত কমিটির প্রস্তাব রাখছেন জনাব ডক্টর মেজবা কামাল, আপনি কি বলবেন? না, তদন্ত কমিটি বা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে হবে। কথাটা এই জন্যই দুইটা হচ্ছে যে আমার স্বাস্থ্য খাতে একটা ভালো অবকাঠামো তৈরি করতে হবে, কারণ করোনা কিন্তু কাল পর্যন্ত চলে যাচ্ছে, এখন মনে করা ঠিক না। চাইতে আরো অন্য ধরনের রোগও আসতে পারে। 1911 সালে জাতিসংঘে যে শীর্ষ সম্মেলন করেছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব দেশের সরকার প্রধানরা গিয়েছিলেন, তারা সেখানে একটা ঘোষণায় সই করে এসেছিলেন যে আমরা দেশে ফিরিয়া একটি এই যে সংক্রামক এবং অসংক্রামক রোগের একটা স্থায়ী একটা অবকাঠামো গড়ে তুলব। অনেক দেশ হয়তো করতে পেরেছে, অনেক দেশ করতে পারেনি। কে কে পেরেছে কে কে পারেনি তা ধরা খেল কিন্তু
এই করোনায়। আপনি তাহলে এখন বলছেন সেই অবকাঠামো গড়ার জন্য। একটা হচ্ছে অবকাঠামো গড়ার জন্য, আমার আরেকটা হচ্ছে ওই যে বলছি ভুল, যাতে নিউ জেনারেশন যেন একটা ভালো শিক্ষা পায় যে হ্যাঁ এই অন্যায় করলে তার এই ব্যবস্থা হয়েছে, তাহলে তারা এগোতে পারবে। অনেক ধন্যবাদ। আমার হাতে খুব একটি সময় নেই। শামাওবাদ 30 সেকেন্ড আপনার কি আমি বলার শুধু ছিল? একটি কথা বলতে চাই যে কোনো হত্যাকাণ্ডই বাংলাদেশের মাটিতে কাম্য নয়, কিন্তু হত্যাকাণ্ডের কথা বলে কিন্তু আপনাদের এই দুর্নীতিগ্রস্ত যে সরকার এখন আছে সেটাকে কাভার আপ করা যাবে না। আপনারা শুধু মানে চান্স পেলে ডিজিটাল সিকিউরিটি আইনে যে কথা বলবে তার নামে মামলা দিবেন, খুন করবেন, গুম করবেন, এগুলো জিনিসগুলো কিন্তু ঢেকে যাবে না। আপনি 75 আনতে পারেন, আপনি 21 আগস্ট আনতে পারেন, এগুলো মোটেও বাংলাদেশের মাটিতে কাম্য নয় এবং দুঃখজনক, সাংঘাতিক দুঃখজনক। জি, কিন্তু জনাব শামীম ওসমান। বাস্তবতা হচ্ছে হ্যাঁ, জনাব শামীম ওসমান, এগুলো দুঃখজনক, কি বলবেন? আমি 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 শ্যামা উপাধ্যায়কে আমি মনে করি যে উনি বলেছেন যে আমার কোনটা ভুল সেটা আমাকে বলা উচিত, অতীতে কোনটা হয়েছে সেটা আমি কাভার আপ করতে চাই না। জি, আমি একটা জিনিস কাভার আপ করতে চাই যে এই দেশটা আমাদের সবার, আমার একলা না, শ্যামান না, সারেন না, কেউ না। এই কথাই আমাকে মিউট করবেন না, কারণ এটা কিন্তু বাস্তবতা। এই কথাই আমরা শেষ করছি যে এই দেশ আমাদের সবার, আমরা সবাই মিলে এই দেশকে সজ্জল সফল করে গড়ে তুলবো। সবাইকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য।